একটা ফুটবল গ্রাউন্ডে আমাদের ইনফরমেশন ছিল আর কি, একটা এই জিনিসটা আসবে বা এরকম। সেই সময় আমি গেছিলাম স্যারের সাথে, আমাদের যে অফিসার থাকে যে ফুটবল গ্রাউন্ডের মধ্যে আমাদের কাছে ইনফরমেশন ছিল, সো দ্যাট আমরা গিয়েছিলাম। আসামে তো ইন্ডিয়ার মানে এই সমস্ত উগ্রবাদীরা বেশি ইয়ে করে, তো সেখানে আমাদের কাছে আমার স্যার আমাকে পারমিশন দিয়েছিল ফায়ার করার জন্য, আমরা করেছিলাম ওখানে ফায়ার। একটা আর্মি ম্যান হতে গেলে সঠিকভাবে কীভাবে স্যাক্রিফাইস করতে হয় জীবনে? আপনার মিনিমাম একটা ইয়ে থাকে, আপনাকে ফিজিক্যাল ফিটনেস হতে হবে, আপনাকে রিটেন টেস্ট হতে আপনাকে জানতে হবে, বেসিক জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, এইসব জিনিসটা বেসিক্যালি দরকার। তারপর রানিং লাগে 5 কিলোমিটার রানিংস, অ্যান্ড আপনার লং জাম্প वगैरह, ফিজিক্যাল ফিটনেস, তারপরে মেডিকেল হয়, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। ইন্ডিয়াতে বেসিক্যালি আপনার একটা কোর্স থাকে আপনাকে, তো দেরাদুনে ওখানে বেসিক্যালি আপনাকে একটা কোর্স করতে হয় ওখানে 3 বছরের, আবার 5 বছরেরও হয়। তো আপনি ওখানে যদি পড়াশোনা করেন বা আপনার ছেলে মেয়েকে যদি ওখানে পড়াশোনা কাউকে দেওয়ার চেষ্টা করেন, তো ওখান থেকে অ্যাটলিস্ট অফিসার হয়ে সে বের হবে, লেফটেন্যান্ট কর্নাল হয়ে বা কর্নাল হয়ে ওখানে বের হবে। খুবই কষ্টের মধ্যে মানুষ হয়েছে আমি। আমার রেল কলোনিতে একটা বস্তিতে বাড়ি ছিল আমার, যেখানে হেরিকেনের আলোতে আমি পড়াশোনা করতাম। বাড়ি ইলেকট্রিসিটি ইয়ে ছিল না, আমার কেরোসিন তেল, মুরগির ডিম এগুলো সেল করতাম আমি। আপনারা যখন তৈরি হয়েছিলেন তখন একটা অন্য যুগ ছিল, এখনকার জেনারেশন যে যুগটা রয়েছে সেটা চটজলদি কাজ করার যে একটা মানে ইম্প্যাক্ট ওদের মধ্যে রয়েছে, তারা যে সঠিকভাবে কাজটা করে কি আমাদের ভবিষ্যতে দেশকে রক্ষা করতে পারবে? ম্যাডাম আজকাল দেখুন ডিজিটাল ডিজিটাল যুগ বলতে পারেন আজকাল। তার মানে ডিজিটাল আর্মি যুগ হয়ে যাবে। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। আমার পডকাস্ট শোতে সবাইকে স্বাগত। আপনারা দেখেছেন আমার পডকাস্টে প্রচুর মানুষজন এসেছে, যেমন অ্যাক্টর, অ্যাস্ট্রোলজার, ডায়েটিশিয়ান, নিউমারোলজিস্ট, স্টান্টম্যান। এবং আজকে যিনি আমার সাথে রয়েছেন, আমরা জানি ভারতবর্ষটাকে তুলে ধরতে গেলে বা ভারতবর্ষের অনেক কিছু সামনে এগিয়ে যেতে গেলে যেসব মানুষরা ফ্রন্ট ফেজে থাকে বা প্রথম সারিতে থাকে, সেখান থেকেই আমরা একজনকে পেয়ে গেছি আজকে, যিনি কিনা ভারতীয় সৈনিক অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে রয়েছে, যিনি কিনা গরিব মানুষদের জন্য তাদের মুখে খাবার তুলে দেয়, কিছু গরিব বাচ্চাদের তাদের শিক্ষা ব্যবস্থা তুলে দেয়। সেই মানুষকে পেয়ে গেছি আমরা আজকে টকবক উইথ ওয়েন্দ্রিলা শোতে, পডকাস্টে, এবং ওনাকে পেয়ে আজকে আমরা সত্যি গর্বিত। উনি আমার সাথে রয়েছেন শক্তি পাল। নমস্কার। উনি ইন্ডিয়ান আর্মি এবং একজন ইউনিক ফাউন্ডেশনের মেন কর্ণধার, প্লাস বিদ্যাছায়া, যিনি একটা স্কুলের, গরিব বাচ্চাদের স্কুলের তিনিও মালিক, মানে ওনার। তো কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনাকেও সাধুবাদ, আপনার এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পারি, অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমার কাছে সৌভাগ্য। এটা আমাদের কাছেও অনেকটাই সৌভাগ্য যে আপনার মতন একটা মানুষ, যিনি কিনা প্রথম সারিতে, মানে যারা কিনা যুদ্ধ, মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, সেরকম একটা একদম। মানুষকে পেয়েছে। এবং করোনাকালে আপনি যে এত মানুষকে, মানে একটা মহামারীর সময় এত মানুষকে আপনি যে খাবার প্রদান করেছেন, এবং আপনার যে এত সুন্দর একটা জার্নি রয়েছে, যদি কিছু আমাদেরকে একটু বলেন, শেয়ার করেন। করোনার সময় বেসিক্যালি আমি যখন ছুটিতে এসেছিলাম, আমি 15 দিনের ছুটিতে এসেছিলাম। সেই ছুটিতে আসার মুহূর্তে সেই সময় এত মানে কোভিডের আক্রান্ত মানুষ দেখেছিলাম। তো আমি আমি 8 মাস বাড়িতেই ছিলাম, কেননা সেই সময় আমাদের একবার ছুটি আসার পরে আমাদের বারণ করেছিল, যে আমাদের যে ইউনিট থাকে সেখানে আসার জন্য বারণ করেছিল, বাড়িতে থাকতে বলেছিল। তো সেই সময় আমার কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেছিলো যে আমি বাড়িতে রয়েছি, তো আমি ফিল্ডে নেমে আরও কাজ করতে পারবো। তো ফিল্ডে নেমে মানুষের জন্য কাজ করেছিলাম। তো প্রথমে আমি যেটা শুরু করেছিলাম, ব্লাডের জন্য বহুত ক্রাইসিস চলছিল সেই সময়, যেহেতু করোনাকাল ছিল আপনার। তো বাড়ির থেকে আমি ডোনারকে আমার গাড়ি করে নিয়ে আসতাম, বাইকে করে, অ্যান্ড ব্লাড ব্যাঙ্কে আমি ব্লাড দেওয়াতাম। এবং বা আরও বাইরের থেকে, যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেখানে রয়েছে আমাদের শিলিগুড়িতে, সেখানে মানুষ আসতো ট্রিটমেন্ট চিকিৎসার জন্য, উত্তরবঙ্গের সব জায়গা থেকে। হুম তো সেখানে রক্তের ক্রাইসিস, অবশ্যই সেই সময় করোনাকাল চলছিল, হুম মানুষ হুম ঘরের থেকে বেরোতে পারছিল হুম না। সেই সময় আমি নিজস্ব আমার স্কুটি করে আমি সেই সমস্ত পেশেন্টকে, যারা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করতাম যে রক্তের দরকার, সেই সময় মানুষকে আমি ব্লাডের জন্য তাকে বাড়ির থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তর আমি খামতি যেটা ছিল সেটা পূরণ করার চেষ্টা করেছি। তো এইভাবে আমি 700 জন ডোনারকে আমি নিয়ে গিয়েছিলাম কোভিডের সময়। অ্যান্ড অনেক কোভিড পেশেন্ট যারা সিঙ্গেল মাদার বাড়িতে ছিল, যে সমস্ত যারা বেসিক্যালি ছেলে মেয়ে আপনার হচ্ছে বাইরে বাইরে বিদেশে রয়েছে, যারা মা বাবা সব এখানে রয়েছিল, উত্তরবঙ্গে রয়েছিল, তো তাদের জন্য আমি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিলাম।
যাতে তাদের বাড়িতে কোনো কিছু অসুবিধার জন্য স্যানিটাইজিং করার জন্য এইসবের জন্য আমি ফিল্ডে নেমে কাজ করতে পেরেছি। আচ্ছা, আপনার আমি দেখছিলাম যে আপনি কিছু গরিব মানুষদেরকে ৳১ বিনিময়ে বিরিয়ানি খাওয়ান। একদম, একদম। এই কনসেপ্টটা কোথা থেকে এলো? ম্যাডাম এই কনসেপ্টটা আমি ভাবছিলাম এই যে হসপিটালের বাইরে দেখবেন মানে বিভিন্ন ধরনের রোগীরা বাইরের থেকে যখন আসে হুম, তারা আর কি আপনার মানে খাওয়ার জন্য তারা তো পেশেন্টকে দেখানোর জন্য হসপিটালে আসে বেসিক্যালি, কিন্তু খাওয়ার জন্য তারা মানে নিজের ক্ষুধাটাকে ইয়ে করার জন্য বাইরে কোথায় ঘুরতে থাকে বা খাওয়ার জন্য সে ভুলেই যায় হুম। অন্যের জন্য। সেই সময় আমার মাথায় এসেছিল না আমি ৳১ দিয়ে একটা বিরিয়ানি চালু করব যেখানে বিভিন্ন ধরনের মানুষ যারা ৳১ বিনিময়ে সামান্য মানে তারা অনেকে দেখবেন ফ্রিতে খেতে মানে তারাও মধ্যবিত্ত পরিবারের সংকোচ বোধ করে। সংকোচ বোধ করে। সো দ্যাট আমি ৳১ রেখেছি। সেই ৳১ দিয়ে আমি হসপিটালের বাইরে সেই খাবারটা আমি পরিচালনা করি। ধরুন কারো মৃত্যুবার্ষিকী, কারো বিবাহবার্ষিকী বা কেউ হচ্ছে জন্মদিন উপলক্ষে আমার সঙ্গে যোগাযোগ করে। সেটা আমি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে সেখানে প্রায় ৩০০ জন মানুষের মধ্যে আমি আমার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে এখন বিরিয়ানি বানানোর জন্য। আমি আচ্ছা। নিজস্ব হোমমেড করি। তো আপনি শিলিগুড়ির বাসিন্দার, মানে হ্যাঁ। শিলিগুড়িতে আপনি থাকেন। ওখানেই আপনার পুরো সেটআপটা পুরোটাই ওখানকার? হ্যাঁ, বেসিক্যালি নর্থ বেঙ্গল নিয়ে আমি কাজ করি। কিন্তু আমি এখন পোস্টিং বিষয় বেসিক্যালি রয়েছি কলকাতাতে। তো আমি সেটআপ এখন কলকাতাতে আমি শুরু করছি ধীরে, ধীরে। প্রত্যেকটা হসপিটালে বা নার্সিং হোমগুলোতে আমি শুরু করছি আমার এই কনসেপ্টগুলো। কতদিন মানে কতজন মানুষকে আপনি খাবার প্রদান করেন ৩০০ জন প্রতিদিন? প্রতিদিন ম্যাডাম। আর সেটা শিলিগুড়িতেই হয়ে থাকে? হ্যাঁ, শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা অথবা আরো শিলিগুড়ি ওই ডিস্ট্রিক্ট ৳১ হসপিটাল। খাবার, হ্যাঁ, ৳১ বিরিয়ানি। যেটা আপনি কোভিডের সময় থেকে শুরু কোভিডের সময় করেছিলেন। থেকে আমি শুরু করেছিলাম এটা। তো এরকম হঠাৎ করে এই কনসেপ্টটা কোথা থেকে এলো? মানে আপনি চাকরির কিছু টাকা হ্যাঁ দিয়েই তো ম্যাডাম, করেছিলেন। একদম ম্যাডাম। তো আমার আপনাকে কেউ সাহায্য বা এরকম কেউ কিছু করে? ম্যাডাম আমি বেসিক্যালি ১ম এ আমি চাকরির টাকা থেকে আমি নিজস্ব স্যালারি থেকেই আমি এটা সম্পূর্ণটা পরিচালনা করতাম। তারপরে ধীরে, ধীরে আমার কাজ যখন মানুষ জানতে শুরু করলো, তখন মানুষ আমার এই কাজে সাধুবাদ জানিয়ে একে, একে সবাই যুক্ত হতে শুরু করেছিল। তো এখন আমার ৪০ জন ৩০ জন মেম্বার রয়েছে। যারা শিলিগুড়িতেই হ্যাঁ, থাকে। যারা শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাকার মানুষও রয়েছে। এবং উনি কিছু গরিব মানুষ, তাদের ছেলেমেয়েদেরকে উনি শিক্ষা ব্যবস্থার দিকটাকেও এগিয়ে নিয়ে একদম, যান। একদম। তো এই শিক্ষা মানে তারা কি কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি রয়েছে ম্যাডাম আপনার স্কুল? কোভিডের সময় থেকে আমি এই আমার বিদ্যাছায়া পাঠশালা যেটা বলছেন আপনি, সেটা শুরু করেছিলাম কোভিডের সময় থেকেই। বিকজ কোভিডের সময় আমরা দেখেছিলাম শিক্ষা ব্যবস্থা একদমই আমরা দেখেছিলাম যে বাড়িতে কেউ যেতে পারবে না, কলেজে স্কুল কলেজ সব জায়গায় বন্ধ ছিল বেসিক্যালি। তো আমি ওখানে শুরু করেছিলাম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কনসেপ্ট ছিল খোলা মানে পাঠশালা খোলা পাঠশালা, পাঠশালা যেরকম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যেমন খোলা আকাশের নিচে। সো দ্যাট আমি সেখানে ওটা শুরু করেছিলাম। সেই জন্য বিদ্যাছায়া পাঠশালা নাম দিয়েছিলাম। মানে একটা লিচু বাগান ছিল ওখানে আমি শুরু করেছিলাম। তো ১০ জন ২০ জন ৩০ জন এখন তো ৮০ জন বাচ্চা আসে। কোন ক্লাস অবধি পড়ান? মানে ওখানে 4 পর্যন্ত আছে। সমাজের বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকারা ওখানে অংশগ্রহণ করেন। ধরুন সপ্তাহে ৩ দিন ৪ দিন করে কেউ পড়াতে আসে। ১ ঘন্টা করে সময় দেন। আর্টও পড়ানো হয়, স্পোর্টস ইভেন্টও শেখানো হয় তাদেরকে। তো আপনি তো নিজে একজন আর্মি হ্যাঁ, ম্যান। একদম। তো সেক্ষেত্রে আপনার মনে হয় ওখানে এই যে আর্মির ব্যাপারে একদম ম্যাডাম। শেখানো? আমি তাদেরকে যখনই ছুটিতে যাই, তাদের সঙ্গে আমি ইয়ে করি। তো তাদেরকে আমি বেসিক যে ড্রিলটা মানুষের সঙ্গে যে কীভাবে মিশতে হবে, কীভাবে কথা বলতে হবে, ফার্স্ট বেসিক জিনিসটা এটাই। তো আমি এটা চেষ্টা করি তাদেরকে মধ্যে ইনবিল্ড করার জন্য চেষ্টা করি যে বাচ্চাদের মধ্যে যাতে একটা মানুষের সাথে কীভাবে ব্যবহারটা করবে। তো আপনি নিজে একজন আর্মি ম্যান, তো এটা বলুন আমাকে, এনসিসি ক্যাম্প করে কি সঠিকভাবে সে আর্মিতে যোগদান করতে হ্যাঁ, পারবে? একদমই ম্যাডাম। আমি নিজেও এনসিসিতে ছিলাম। বিকজ আমি মানে এনসিসি কোন বয়স থেকে করলে সুবিধা হবে? এটা ম্যাডাম বেসিক্যালি এখন তো ম্যাডাম স্কুলগুলোতেও শুরু করেছে। কিন্তু হুম, আমি চাই যে প্রত্যেকটা স্কুলে এনসিসিটা রাখা হোক। কিন্তু এখনো দেখবেন সব স্কুলে কিন্তু এনসিসিটা নেই। বাচ্চারা করতে পারছে না। হুম। তো আমি চাই যে বলব যে এটা এনসিসিটা কিন্তু মোস্ট প্রপারলি এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে অনিবার্য করা উচিত। আর এই এনসিসি থেকে আপনার ফিউচারে অনেক ডিসিপ্লিন বলুন, চাল-চলন বলুন অনেক কিছুতে আপনার এফেক্ট হয়। তো এখন বেসিক্যালি কলেজের মানুষ জয়েন করছে। অনেকে এখন স্কুল কলেজ যাদের পাচ্ছে না তারা কলেজে গিয়ে জয়েন করছে এনসিসিতে। সেখান থেকে আপনার 3 ইয়ার্স করার পরে তারপরে একটা বি সার্টিফিকেট দেয়। তো ওই সি সার্টিফিকেটটাতে আপনাদের খুব আমাদের মানে এনসিসিদের খুব ইয়ে হয়। একটা কিছু ছাড় পাওয়া যায় কোনো আর্মির কোনো র্যালিতে বা ভর্তিতে গেলে সেখানে কিছু পার্সেন্টেজ তাকে মানে ছাড় দেওয়া হয়। এই যে আপনি ইন্ডিয়ান আর্মিতে রয়েছেন, তো আপনাকে মানে পরিবার ত্যাগ করে আপনাকে মানে একদম ইন্ডিয়ার হয়ে এবং জীবনের
যুদ্ধে আর কি একদম এগিয়ে ম্যাডাম, চলেন। একদম তো সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা কতটা পেয়েছেন ম্যাডাম, বা একদমই পাচ্ছেন? পরিবারের সাপোর্ট না থাকলে আমি এই কাজটা করতে পারতাম না। তো আমি যে কোনো সময় তো মনেই হয় যে আমার আজকে দিনটা শেষ, এরকম তো একদম মনে ম্যাডাম, হয়। একদম ম্যাডাম। কিন্তু আমি ম্যাডাম আমার হচ্ছে ১ম থেকে নেশা ছিল আমি সমাজে মানুষের জন্য কাজ করব বলে। আমি যখন ছুটিতে আসতাম দেখতাম রাস্তায় ভবঘুরেরা পড়ে থাকতো রাস্তায়, আমি তাদেরকে ক্লিন আপ করতাম, খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতাম। তো এখান থেকে আমার বেসিক্যালি নেশাটা শুরু হয়। আমার এই জার্নিটার মেইন বেসিকটা এটাই। যে রাস্তায় ভবঘুরেদেরকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আমি একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করতাম। তারপরে ধীরে, ধীরে করতে, করতে আমার ৩ বছর হয়ে গেছে আমার বিয়ে। কিন্তু আমার মিসেসও এখন আমাকে সাপোর্ট করছে আরকি। আমার একটা বেবিও আছে। তাকে উপরে রেখে এখন প্রতিদিন মানে আমার কাজে যুক্ত হয়ে গেছে। আমরা সকাল বিকাল মানুষের সেবার জন্য 24x7 আমরা যেকোনো মধ্যে যে বেঁচে যাওয়া খাবার বেঁচে যায়। আমি তো এখানে থাকি। হুম। সাপোজ আমার কাছে ফোন আসে, তা আমার মিসেস সব ওটা কোঅর্ডিনেট করে। আমরা এখন পর্যন্ত আপনার বলতে মানে আমি বলছি আপনাকে 50,984 প্লেট আমরা কাউন্ট মানে রিসিভ করেছি ১০ বছর ১২ ইয়ার্স। বাহ! প্লেট মানে প্লেট আমরা রিসিভ করেছি বেঁচে যাওয়া খাবার। বাহ! কলকাতায় কি শুরু করেছেন এরকম? কলকাতাও আমি কলকাতার মানুষ যে এখন ফোন করে আমি পিক আপ করি। বেঁচে যাওয়া খাবারগুলো একদম, সেগুলো কি একদম, মানে সেগুলোকে একদম আমরা ম্যাডাম। গরিব গরিব মানুষদেরকে আপনি মানুষদের বিতরণ করি কোনো স্টেশনে হোক বা হসপিটালের বাইরে হোক। বলে না মানুষ রূপে ভগবান হয়ে আসে। তো তারই রূপ যিনি কিনা শক্তিপাল আমার সাথে রয়েছে। তো একজন সৈনিক যিনি কিনা জীবন যুদ্ধে আ এগিয়ে নিয়ে চলে আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য। আবার সাথে, সাথে আ যারা অভুক্ত যারা মানুষরা থাকে তাদের কিভাবে শিক্ষা ব্যবস্থা হবে সেটাকেও আর কি দেখছে। এটা একটা সত্যি অপারগ মধ্যে পড়ে। এবং কোভিড টাইমে আমাদের এমন টাইম যে টাইমটা আমরা দেখেছি যে লোকে মহামারীর সময় খেতে পাচ্ছে না, সেই সময় পাশে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আপনার যে আপনার বাড়ি থেকে সাপোর্ট আপনি পেয়েছেন একদম বলছেন। ম্যাডাম। তো কোনো অংশে মনে হয়েছে যে বাড়ি থেকে সাপোর্ট ছাড়াও কোনো কেউ আপনাকে এই কাজ করতে যখন আপনি একদম শুরু ম্যাডাম। করেছেন, তখন আপনাকে কেউ কখনো নেগেটিভ কোনো ইমপ্যাক্ট এক্সাক্টলি, দিয়েছে? যে আপনি এক্সাক্টলি। কেন করছেন? এক্স্যাক্টলি ম্যাডাম। এইসব কাজ করতে গেলে না ম্যাডাম বেসিক্যালি দেখবেন ভালো দিকটা যেরকম আছে মন্দ দিকটাও কিন্তু আছেই অবভিয়াসলি। তো আমি যদি ওই মন্দ দিকটার দিকে আমি যদি পড়ে থাকি তাহলে তো আমি আর কাজ করতে পারবো না। আমি যদি হোপলেস হয়ে যাই বা আমি যদি ইয়ে হয়ে যাই। এরকম কাজ করতে, করতে দেখুন বিভিন্ন ধরনের মেম্বার আমাদের সংগঠনে যুক্ত হয়। আমি বেসিক্যালি বাইরে থাকি। জবে আমি আর্মিতে আছি। হুম। তো বেসিক্যালি একেকটা মেম্বার কিরকম কি হয় সেটা আমি কিন্তু আপনার মাইন্ডে কি আছে, উনার মাইন্ডে কি আছে আমি কিন্তু সেটা যাচাই করতে পারবো না। সে সোশ্যাল মাইন্ড নিয়ে এসছে না আমার সঙ্গে কিছু প্রতারণা করার জন্য এসেছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তো এরকমই একটা মেম্বার এসেছিল আরকি আমি পরে বুঝতে পেরেছি। বুঝতে পেরে তাকে আমি বার করে দিয়েছি। সে মিসইউজ করার জন্য এসেছিল বা আমার এই ইউনিক ফাউন্ডেশনটাকে ডাউন করার জন্য এসেছিল বা আমি এত কাজ এত কম সময়ে কিভাবে আমি এত ইয়ে করে যাচ্ছি তার মেন্টালিটি তো এরকম ছিল। তো সো দ্যাট তারপরে ধীরে, ধীরে আমি বুঝতে শিখলাম যে না আমাকে তাহলে আরো স্ট্রিক্ট হতে হবে। এখন বেসিক্যালি আমার মেম্বার বেসিক্যালি কলেজের স্টুডেন্টরা রয়েছে। আমি ডিসাইড করেছি যে সমস্ত মানুষ যারা কাজ করতে ইচ্ছুক, এমনি আমার প্রচুর শুভাকাঙ্ক্ষীরা রয়েছে যারা আমাকে সাপোর্ট করে আমার এই কাজের জন্য। প্রতি মুহূর্তে আমি যখনই যেভাবে তাদের কাছে সহযোগিতা চাই তারা আমাকে মানে চোখ বন্ধ করে আমাকে সাপোর্ট করে তারা। কেননা তারা আমার কাজটাকে ভালোবেসেছে, আমার কাজটাকে সৎ ইয়েটাকে জানে তারা। সো দ্যাট তো এই এখন আমার বেসিক্যালি ৩০-৪০ জন কলেজের স্টুডেন্টরাই রয়েছে। যারা আপনাকে প্রতিনিয়ত হেল্প করছে। প্রতিনিয়ত যে কোনো কাজে আরকি আমার সঙ্গে আছে। একটা আর্মি ম্যান হতে গেলে আ সঠিকভাবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয় জীবনকে? হ্যাঁ, আমাদের ১২ ১০ থেকে ১১ বছরের ১১ মাসের আমাদের ট্রেনিং হয় আমাদের আর্মিতে। তো তার জন্য আপনার মিনিমাম একটা ইয়ে থাকে, আপনাকে ফিজিক্যাল ফিটনেস হতে হবে, হুম। হালকা রিটেন টেস্ট হতে আপনাকে জানতে হবে, জেনারেল নলেজ জানতে হবে। আজকাল আপনার আ রিটেন টেস্ট আগে হচ্ছে, যাতে ছাঁটাই করা যায়। বেশি মানুষ আর্মিতে জয়েন করার জন্য আসছে। কোন বেসিক পড়াশোনাটা করা দরকার? বেসিক জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স অ্যান্ড আপনার এইসব জিনিসটা বেসিক্যালি দরকার। জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, কমিউনিকেশন স্কিল তো আপনাদের শিখিয়ে কমিউনিকেশন দেয়। একদম ম্যাডাম। ওইসবের জন্য কোনো চিন্তা হয় না। বাট তারপর রানিং লাগে ৫ কিলোমিটার রানিংস অ্যান্ড আপনার লং জাম্প वगैरह, ফিজিক্যাল ফিটনেস, তারপরে মেডিকেল হয়। তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। আচ্ছা, এরকম কোনো সিচুয়েশন ঘটেছে যেখানে আপনার লাইফ রিস্ক ছিল এরকম? বা কোনো কিছু যুদ্ধে জয় করা এরকম কোনো ঘটনা বা হ্যাঁ ম্যাডাম, মেমোরিজ এরকম কিছু ছিল। আছে? আমি যখন আসামে একবার পোস্টিং ছিলাম ম্যাডাম, যখন আমি আসামে ছিলাম। তো একদম লাস্ট
আপার আসামে আমি পোস্টিং গিয়েছিলাম। সেই সময় আমি একটা টেইস্টের সঙ্গে মোটিভেট হয়েছিলাম, আমাকে সামনাসামনি একটা ফুটবল গ্রাউন্ডে আমাদের ইনফরমেশন ছিল আর কি, টেইস্টটা আসবে বা এরকম। সেই সময় আমি গেছিলাম স্যারের সাথে, আমাদের যে অফিসার থাকে যে, তাই সে আমাকে নিয়ে গেছিলো গাড়ি করে। সেই সময় একটা মানে ফুটবল গ্রাউন্ডের মধ্যে আমাদের কাছে ইয়ে ছিল, ইনফরমেশন ছিল, সো দ্যাট আমরা গিয়েছিলাম। আসামে তো ইন্ডিয়ার মানে এই সমস্ত উগ্রবাদীরা বেশি ইয়ে করে, তো সেখানে আমাদের কাছে আমার স্যার আমাকে পারমিশন দিয়েছিল ফায়ার করার জন্য, আমরা করেছিলাম ওখানে ফায়ার। তারপরে যে একটা যে এনজয় বা যে কিছু এনজয় কি করে মানে দেখলাম। আমার লাইফে ফার্স্ট ছিল ওরকম একটা ফট করে একটা অন স্পটে একটা ফায়ারিং খুলে দেওয়া, যে কোনো টেরিস্ট ভাগছে আমার সামনের থেকে। হ্যাঁ। তখন করতে গিয়ে মনোবল লাগেনি যে আমি একটা গুলি বন্দুক চালাচ্ছি বা কিছু? হ্যাঁ, সাধারণ মানুষরা তো সেটা তো একটা হয় না। অবভিয়াসলি, কিন্তু মানে আমাদের ট্রেনিংটাই ওরকম করে আমরা শিখেছি আমরা। তো আমাদের উপরে যে সিনিয়র, সে আমাকে না বললে আমি তো ফায়ার খুলতে পারতাম না, তা সে অর্ডার দিয়েছে তবে আমি সেটা ফায়ার করেছি। তো পরের দিন নিউজ পেপারগুলোতে দেখেছিলাম যে আমাদের ডিপার্টমেন্ট একটাকে আমরা কাস্টাডিতে করেছি, এবং দুটো দুটো আমরা হাতে বা রাইফেলস আমরা পেয়েছিলাম, সে ফেলে দিয়েছিল পুকুরে, আমরা কর্ডিনেট সার্চ করেছিলাম। আচ্ছা, এরকম করতে গিয়ে কখনো চোট বা কিছু লেগেছে? না ম্যাডাম, এরকম তো আমি ঠাকুরের কোনো আশীর্বাদে সেরকম আমি কিছু পুরো ফিট, হয়নি আর কি। এখনো ফিট রয়েছি আমি। সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে সাপোর্ট আপনার বলছেন অনেক অনেক রয়েছে। একদম একদম তো কোথাও গিয়ে মনে হয় যে আমরা মনে করি যে আমাদের জীবনটা খুব আনসার্টেন, একদম। আজ আছি কাল না থাকতেও পারি। আপনাদের ক্ষেত্রে এরকম যে একটা হয় না মেন্টাল ভাবে স্ট্রং, সেটা সেটা কিভাবে আপনারা নিজেরা নিজেদের কাউন্সিলিং করেন? মানে সকালে আমাদের একটা বেসিক, যেটা সকালে পিটি করতে হয়, একটা ওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত হয়, মানে আপনি যত কাজের সঙ্গে যুক্ত থাকবেন মেন্টালটা তত আপনার মানে ঠিক থাকবে। আপনি বাড়িতে বসে থাকবেন বা কিছু আপনি চিন্তা ভাবনা করছেন, সেখান থেকে হেঁটে আপনি যদি, আমাদের ফৌজিতে একটা মানে কি আর রুল থাকে, আপনাকে কিছুক্ষণ পরে পরে আপনাকে না কোনো কাজের মধ্যে রাখার যুক্ত চেষ্টা, করতে দেয়। যুক্ত করতে হয়, যুক্ত করবে আপনাকে। বলে খালি মাথা রাখা মানে শয়তানের মাথা। একদম ম্যাডাম, ওটা দেয় এটাই না এটাই। অ্যাকচুয়ালি। তো গরিব মানুষদেরকে এই যে আপনি আহ, এতজনকে খাওয়াচ্ছেন একদম। প্রতিদিনকে বিরিয়ানি, হুম, যেটা 1 টাকার বিনিময়ে বিরিয়ানি দিচ্ছেন বা স্টেশনে বিরিয়ানি খাওয়ার প্রোভাইড করেছেন আপনি, একদম। তো এই কনসেপ্টটা কি কোভিডের থেকে এসেছে নাকি ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? না, ছোটবেলা থেকেই ছিল, মানে আমি বেসিক্যালি আমি খুবই মানে মধ্যবিত্ত একটা ফ্যামিলির থেকে বিলং করি। আমি হেরিকেনে আলোতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা দিতে উচ্চ মাধ্যমিক পাসও করেছি আমি। তারপরে আমি কলেজে আমি 1 মাস করেছি, কলেজে আসার পরে তারপরে আমি ভর্তি হয়ে গেছি আর্মিতে। তো বেসিক্যালি মানে আমি ছোটোবেলায় যে জিনিসগুলো দেখেছি, আমি যখন ছুটিতে আসতাম 2009 আমি চাকরি পেয়েছি, ছুটিতে আসতাম তখন এই মানুষগুলো, যেমন আপনাকে যেরকম বললাম, রাস্তার ভবঘুরে মানুষদের মানে সেই শোচনীয় অবস্থা, তারা দূর দূরান্ত থেকে কেউ ঘর ছাড়া হয়ে যায়, তো তাদেরকে আমি দেখতাম, খারাপ লাগতাম, সেখান থেকে আমার একটা মানে কাজ করার বা সমাজে মানুষের জন্য কাজ করার আমার ইচ্ছা শক্তি তৈরি হয়। আপনি কিছু ক্যান্সার পেশেন্ট ওদের নিয়েও কাজ করেন, একদম। তাদেরকে দেখেন আর কি। তো এইটা একটু নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। না, ক্যান্সার পেশেন্ট এখন এই মুহূর্তে যা দেখছি আমরা, প্রতিদিনই প্রায় বিভিন্ন ধরনের মানুষ ক্যান্সারে আক্রান্ত, যারা তারা প্রতিদিনই মারা যাচ্ছে, আমাদের কাছে ইনফরমেশন আসে, কেউ ফোন করে। দেখবেন 2026-এ এরকমও বলা হয়, 2026-এ সবার ঘরে ঘরে একজন করে ক্যান্সার পেশেন্ট হবে। তা আমি বলবো এগুলোর থেকে যদি মানুষ অ্যাওয়ারনেস, 2026-এ ক্যান্সার পেশেন্ট হবে? ক্যান্সার মানে সবার বাড়িতে বাড়িতে হওয়ার এরকম একটা প্রবণতা রয়েছে। কেন যেভাবে মানুষ এত ক্যান্সার পেশেন্ট সবার বাড়িতে, আপনি ক্যান্সার যে মানে হসপিটালগুলো দেখতে পারবেন প্রতি মুহূর্তে, মানে মানুষ ক্যান্সারের জন্য মানে অ্যাডমিট হচ্ছে মানে পেশেন্ট। লোকে বলতো এক্স্যাক্টলি, কোভিডটা হচ্ছে মহামারী, কিন্তু এক্স্যাক্টলি ম্যাডাম, কোভিডের থেকেও ভয়ঙ্কর কিন্তু ক্যান্সার। এক্স্যাক্টলি ম্যাডাম, এক্স্যাক্ট ওদের মানুষ কিভাবে বুঝতে, ট্রিটমেন্ট বা খাওয়ার মানে দাওয়ার আপনাকে প্রোভাইড করেন? বেসিক্যালি ম্যাডাম সচেতনতা হতে হবে ফার্স্টলি ক্যান্সারের জন্য। কোনো এটা আপনি যদি সঠিকভাবে যদি মেনটেন করেন সব কিছু, তো আপনি যদি এই যেমন আজকালকে যেমন যেমন আছে, যেমন মেডিটেশন সবার জন্য আমাদের করণীয়। খাওয়া দাওয়া বা ঘুমের ব্যবস্থা আমরা ঠিকঠাক রাখি না। একদম আপনি ম্যাডাম, তো নিজে একজন আর্মি ম্যান, মানে আপনি এক্স্যাক্টলি যদি একটু আমাদের গাইডলাইন বলেন। ম্যাডাম, বেসিক্যালি না মানে ন্যাচারাল অর্গ্যানিক খাবারটা খাওয়ার চেষ্টা করবেন, বেসিক্যালি বাইরের থেকে, বা এই যে রাস্তায় স্ট্রিট ফুড, তারপরে বলুন কেমিক্যাল যুক্ত খাবার, তারপরে আপনি হচ্ছে প্লাস্টিকের বোতলে আপনি জল খাচ্ছেন, দিস ইজ দ্য ভেরি মোস্ট, মানে এই এখনকার দিনে আপনি কাচের বোতল আপনাকে ইউজ করতে হবে বাড়িতে, যে কোনো কিছুর জন্য কাচের বোতলে তেল রাখুন, জলের বোতল রাখুন, খাবার দাবার বা মেন্টাল হেলথ রাখার সব কিছুর জন্য। তারপরে মেডিটেশন করুন বাড়িতে, যোগা করুন। কিভাবে নিজেকে মেনটেন করে রাখেন? মানে আমাদের তো সকালবেলা তো পিটি করতেই হয় ম্যাডাম, হুম। তো এইভাবে আমাদের খাবারও একটা ডায়েট নিশ্চিত একটা থাকে আমাদের, যে এই সব অর্গ্যানিক খাবারগুলো আমাদের বেসিক্যালি
আর্মিতেও বানানোর চেষ্টা করে। তো আমি এটাই সাধারণ কাছে বলবো যে আপনি বেসিক্যালি অর্গ্যানিক যে জিনিসগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করুন, বাইরের থেকে স্ট্রিট খাবার বা এগুলো একদমই কম করে দেওয়া বেটার। এবং মেডিটেশনটা, যোগা আপনি বাড়িতে কন্টিনিউ রাখুন। আপনার আজকাল সব অনলাইন হয়ে গিয়েছে, আপনি বাড়িতেও করতে পারেন অনলাইন দেখে। এটাই মানে। জীবনে কোনোদিন এরকম কখনো হয়েছে যে ব্যর্থতা যাকে বলে যে আমি হেরে গেলাম, এরকম কখনো মুভমেন্ট ঘটেছে? আহ, না মানে এরকম তো কোনো একটা এসেছিল মানে একটা মানে সাংবাদিক একজন আমার মানে এই যে আমার এনজিওটাকে আরও মানে ডাউন করার জন্য বা আমাকে আরও আমার কাজটাকে আরও করার জন্য এরকম এসেছিলো আর কি। বাট আমি খুবই সেদিনকে আমি হার্ট হয়েছিলাম যে আমি এত বছর ধরে এত কাজ করছি সৎভাবে, মানে এত সৎ মানবিকতা নিয়ে আমি কাজ করছি। তা আমি তখন তো আমি একটু না হার্ট হয়েছিলাম যে না আমি একটু অন্যরকমভাবে কাজ, আমি বেসিক্যালি অন্যভাবে একটু কাজ করি, আমার এই জন্য এনজিওটার নামও ইউনিক ফাউন্ডেশন দিয়েছি। আচ্ছা, এখন তো প্রচুর জায়গাতেই অনেক এনজিও হ্যাঁ ম্যাডাম, আছে। তো একদম। সঠিক এনজিওতে কিভাবে লোকে যোগাযোগ করবে? মানে প্রচুর জায়গাতে এনজিও হয়েছে একদম, এবং একদম। এনজিওর নাম করে প্রচুর লোক অনেক কিছু এক্স্যাক্টলি। টাকা পয়সাও তোলে। একদম, অনেক একদম। রকম দেখতেও পাই, অনেক একদম, খবরে আসে। তো একদম। আপনার মনে হয় যে কোথাও গিয়ে সঠিক এনজিওতে গিয়ে আমরা যে এত গরিব মানুষ যারা আপনারা কানেক্ট এক্স্যাক্টলি, করছেন সেটা কি এক্স্যাক্টলি। সঠিক হচ্ছে? ম্যাডাম দেখুন, যারা সৎভাবে কাজ করে কিন্তু তারা তো যেভাবে হোক কাজ করবেই। আর যারা তাদের মেন্টালিটি যারা যে আমি একটা এনজিও খুলে আমি শুধু ইনকাম সোর্সটা দেখবো কিন্তু কাজ করব না। তো আজকাল সব জায়গাতে দেখবেন মানে ছোট ছোট ঘন ঘন 2 3 জন 4 জন মিলেও একটা এনজিও খুলে দিয়েছে। বাট আমি বলবো এক সাইড থেকে ভালো, পজিটিভ। আপনি যদি পজিটিভ মাইন্ড দিয়ে করছেন কাজ, ভালো কথা। তা হুম। আপনার মনেও তার মানে মানবিকতা এসেছে বা আপনার মনেও যে মানসিকভাবে একটা চেঞ্জেস আনার চেষ্টা হয়েছে, তাহলে আপনি ভালো, আমি বলবো এটা পজিটিভ দিক। আপনি করুন, ভালো কাজ করছেন, ভালো কাজ মানে দিকে সবসময় মানুষ সাপোর্ট করবে ভালো কাজের দিকে। কিন্তু আবার কিছু মানুষ আছে যে মানে একটা গ্রুপ করে মানে অসৎভাবে অন্য যারা কাজ করে তাদের মানসিকভাবে তাদেরকে একটা করা, যে এনজিওটাকে একটা বদনাম করে দেওয়া বা চেষ্টা। আপনাদের আর্মির ৩ টে শাখা মতন আছে, হুম। সশস্ত্র শাখা। একদম। যদি আপনি একটু বলেন ৩টি শাখা। আমাদের আর্মিতে বেসিক্যালি ম্যাডাম অর্ধসৈনিক বল আছে, প্যারামিলিটারি ফোর্স একটা আছে, আমাদের ডিফেন্স মিনিস্টার, একটা হোম মিনিস্টার, হুম, দুটো শাখা। হুম। তার মধ্যেও আবার আছে আবার আমাদের ডিফেন্স মিনিস্টারের মধ্যেও আমাদের আবার হোম মিনিস্টার যেটা আছে, হোম মিনিস্টারের মধ্যে আমাদের বিভিন্ন আবার ডিপার্টমেন্ট রয়েছে, ওর মধ্যে ভাগ 6 7টা ডিপার্টমেন্ট রয়েছে যারা হোম মিনিস্টারের আন্ডারে পড়ে। আবার আর্মি হলো যেটা, সেটা হচ্ছে একদম ডিফেন্স মিনিস্টারের আন্ডারে পড়ে। তো যখন আপনারা আর্মিতে জয়েন করেন তখন আপনাদের একটা মোটো থাকে, সেই মোটোটা কিভাবে নেন? মানে উদ্দেশ্যটা কি থাকে? আমাদের উদ্দেশ্য মেন দেশকে রক্ষা করা আমাদের মেন উদ্দেশ্য। তো দেশকে রক্ষা করার জন্য উদ্দেশ্য যখন আমাদের যখন 11 মাস বা 12 মাস ট্রেনিং করার পরে যখন আমরা মানে ট্রেনিং করার পরে যখন আমরা কসম কসম খাই ম্যাডাম, তখন আমাদের মনে একটা মানে কসমের পরে আমাদের মনে একটা ফিলিংস আসে যে না আমরা এবার দেশের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এনডিএ বা সিডিএস এদের বয়সসীমা কত হয়? এনডিএ মানে এনডিএতে বেসিক্যালি আপনার একটা কোর্স থাকে আপনাকে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা আছে ম্যাডাম, হুম। দেহরাদুনে বেসিক্যালি যায়। তো দেহরাদুনে ওখানে বেসিক্যালি আপনাকে একটা কোর্স করতে হয় ওখানে, 3 বছরের, আবার 5 বছরেরও হয়। তো আপনি ওখানে যদি পড়াশোনা করেন বা আপনার ছেলে মেয়েকে যদি ওখানে পড়াশোনা কাউকে দেওয়ার চেষ্টা করেন, তো ওখান থেকে অ্যাটলিস্ট অফিসার হয়ে সে বের হবে, লেফটেন্যান্ট কর্নাল হয়ে বা কর্নাল হয়ে ওখানে বের হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্ষেত্রে কি হচ্ছে আপনাদের আর্মির? ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, কিভাবে মোকাবিলা করেন? ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের ট্রেনিং করা ম্যাডাম, প্রপারলি আমাদের ট্রেনিং হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং হয় আমাদের। বেসিক্যালি আমাদের ডিজাস্টার ম্যানেজ বলুন কীভাবে একটা জায়গায় কোনো জায়গায় ফট করে লড়াই হয়ে গেলে বা আগুন লেগে গেলে, যে কোনো মুহূর্তে কোনো জায়গায় বন্যা হয়ে গেলে, তো দেখবেন আমরা যে কোনো মুহূর্তের জন্য ঝাঁপিয়ে পড়ি ম্যাডাম, বাঁচিয়ে তোলার জন্য। অগ্নিপথ স্কিমটা কি? অগ্নিপথ স্কিমটা গভর্নমেন্ট নিচ্ছে, গভর্নমেন্ট একদিক থেকে বিভিন্ন ধরনের মানুষ ওটাকে খারাপভাবে দেখছে, একদিক থেকে বিভিন্ন ধরনের মানুষ ভালো চোখে দেখছে। কারণ আমাদের কাছে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা আমাদেরকে ফোন করে, দাদা জয়েন হবো কি হবো না। আমি বললাম বেসিক্যালি দেখো, মানুষ এই সময় কাজ পাচ্ছে না, বাট তুমি একটা ফৌজির সঙ্গে ডাইরেক্ট সরাসরি যুক্ত হয়ে যাচ্ছ অগ্নিবীর হয়ে, তুমি আমাদের আর্মির মধ্যে তারাও ইনক্লুড হয়ে যাচ্ছে, তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি কাজগুলো অগ্নিবীর এখন আমাদের সাথেও আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিটে তারা ডিভাইডেশন হয়ে গেছে, 15 জন 20 জন 30 জন করে করে সব প্রত্যেকটা ইউনিটে আর্মির ডিভাইডেশন হয়ে গেছে। অপারেশন বিজয় কি? অপারেশনে বিজয়, কার্গিল সে বিজয়কে আমরা সত্যি মনে রাখবো
ইয়াদকার জিনিস ওটা আমরা তো তখনও ভর্তি হইনি, বাট আমরা দেখেছিলাম যে সেই কার্গিল যুদ্ধে যারা শহীদ দিয়েছিল তাদের শহীদ জওয়ানদের যে ফ্যামিলি আছে তাদেরকে আমি অন্তর থেকে প্রণাম জানাই তাদেরকে। এবং এই আমি যে বেশি কদিন আগে অপারেশন সিন্দুরও হলো, ম্যাডাম, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা ছিল কিছু? সেক্ষেত্রে আমি তখন কলকাতায় পোস্টিং ছিলাম বেসিক্যালি অপারেশন সিন্দুরের সময়। তখন কিরকম মনে হয়েছিল যে এরকম একটা ফাইটিং ব্যাপারটা? হ্যাঁ ম্যাডাম, এটা অবভিয়াসলি এটা একটা যোগ্য জবাব আমরা বলতে পারি এই অপারেশন সিন্দুরে। তো আমরা সেই সময় আমি এয়ারপোর্টে ছিলাম, সেই সময় আমি ডেপুটেশন ছিলাম। তো সো বেসিক্যালি আমি সেই সময় আমি কানেক্টিভিটিতে ছিলাম বেসিক্যালি অপারেশন, মানে আমাদের এয়ারপোর্ট থ্রু যেটা ছিল যতটুকু আমি দিতে পেরেছি আমার নিজস্ব ইচ্ছা শক্তি আমি দিয়েছি সেটা। তো ব্যালেন্স লাইফটা কি করে করেন? মানে আর্মি সাথে হচ্ছে আপনার এই বাচ্চাদের পড়ানো প্লাস গরিব মানুষদেরকে খাবার দাবার প্রদান করা, এই সারাদিনের একটা কিরকম শিডিউলিং চলে? ম্যাডাম সারাদিনে আমার প্রচুর শিডিউল থাকে, আমার ফোন 24/7 আমার বাজতে থাকে স্বাভাবিক, মানুষ এটা তো সেটা মনে ম্যাডাম। রাখতেই হবে, কারণ আপনি একটা দেশের হয়ে লড়ছেন। Exactly. তো সেটা কিভাবে করেন? ম্যাডাম আমার জানি না আমি এটা ঠাকুরের আমি কি বলবো, আমি যে বুঝতে পারি না মানে আমার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য আসুক আমি সেটাকে না করতে পারি না, বাট আমি করার চেষ্টা করি, 110% করার চেষ্টা করি, তাকে সলিউশন বলে দিই আমি, এটা আপনি এভাবে যান, এভাবে করলে সলিউশনে হবে আপনার। ধরুন অনেক মানুষ ব্লাডের জন্য আসে বা অনেকজন ফোন করে যাবে কোথায় যাব, কার কাছে যাব, কীভাবে ইয়ে করবো। শুধু ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া সবাইকে আমি ব্লাডের জন্য ব্যবস্থা করি আমি। মানে যারা ধরুন হয়তো ইনস্ট্যান্ট যে বলছে অনেক সময় হ্যাঁ ব্লাড ম্যাডাম, পাওয়া যায় না অনেক একদম ম্যাডাম, হসপিটালগুলোতে, তখন একদম। কিভাবে? আমার তার কাছে একটা নাম্বার আছে বা আমার কাছে ব্লাডের জন্য যখনই কেউ দরকার পড়ে আমার বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি পজিটিভ দিকটা তুলে ধরার চেষ্টা করি, এটাই আমার কাছে একটা মানে প্লাস আপনি পয়েন্ট। ফোন নাম্বার প্ল্যাটফর্মে জানিয়ে রাখেন যে আমার থেকে হ্যাঁ, যে কোনো আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে বিভিন্ন ধরনের। সংগঠন বা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি আমি। পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠন আরও অনেক বিভিন্ন ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে, যখন তার দরকার পড়ে তারা আমাকে হেল্পফুল করে আর কি। এই যে এনজিওর কাজগুলো করেন, কোথাও গিয়ে মনে হয় যে মানে একটা নিজেকে গর্বিত মনে হয়? হ্যাঁ ম্যাডাম, আমি কাজ করতে ভালোবাসি বেসিক্যালি মানুষের জন্য। তো কাজ করতে করতে আর কি আমাকে এইভাবে কাজ করতে করতেই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি 12 থেকে 15 বছর হয়ে গেল আমার এই সমাজসেবার কাজে আর কি। তো এখন আমার কাজ মানুষ আরও ধীরে ধীরে জানছে আর কি। মানে এইভাবে আপনার পডকাস্টেও এসেছি, হয়তো আমার কাজ মানুষ জেনেছে, তবেই আমি এই জায়গাটাতে হয়তো আসতে পেরেছি আজকে এই জায়গাটাতে। কোভিডের সময় ওরকম একটা মহামারীর দিক, নিজে কখনো ভয় পাননি যে করোনা কি হবে যদি এফেক্ট করে, আমার ফ্যামিলি রয়েছে? Exactly, তো তার মাঝখানে আপনি অতগুলো গরিব মানুষদেরকে একদম আপনি একদম খাবার প্রদান করেছেন এবং একদম স্টেশনও দিয়েছেন সব এবং জায়গায় দিয়েছি। সব জায়গা থেকে আপনি তুলে ধরে দিয়েছেন। একদম। কোথাও গিয়ে সেখানে একটা ভয় ভীতি হয়নি যে? না ম্যাডাম, আমার কাছে ভয়ের ইয়েটা ছিল না, বিকজ আমি প্রোটেকশন নিতাম, সব কিছু যখন ব্যবস্থা করতাম, বাড়িতে এসে স্নান করা বা যে ধরনের কোভিড প্রোটোকল ছিল সেই প্রোটোকলগুলো আমি মেনটেন করতাম, সমস্ত কিছু মেনটেন করে আমি ঝাঁপিয়ে যেতাম মানুষগুলোর জন্য। কিন্তু আমি যদি না ঝাঁপিয়ে যেতাম, আমি যদি আমার জীবনটাকে আমি যদি ভাবতাম ভয় পেয়ে আমি যদি ঘরে বসে থাকতাম, তাহলে তো আমি এতগুলো মানুষকে আমি সেবা করতে পারতাম না সেই করোনার সময়। আর্মি বলে বা তাদের কি বিয়ে করা উচিত? যারা ইয়াং জেনারেশনের মেয়েরা আছে তারা বলে যে আর্মি কি বিয়ে করলে কি সঠিক জায়গায় যাবে? না ম্যাডাম, বেসিক্যালি এটা না, আপনি কারণ তারা তো ম্যাক্সিমাম টাইমে দেশের সেবায় তারা নিযুক্ত হয়ে নিযুক্ত থাকে। থাকে, হ্যাঁ ম্যাডাম। তো তাহলে তাদের কি মনে হয় তারা কি ঠিক মতো ম্যাডাম বিয়ে করা তারাও তো উচিত? মানুষ, তারাও তো মানুষ, একটা সাধারণ সময় মানুষ। তো দেওয়া হয় না। একদম, তারাও তো মানুষ, সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আমাদের তো ফ্যামিলি ফ্যাসিলিটিও রয়েছে, আর্মিতে তো ফ্যামিলি ফ্যাসিলিটিও রয়েছে, আপনাকে তো সেই প্রক্রিয়াগুলো জানতে হবে যে না। সেখানে কি ফ্যামিলিকে অ্যালাউ করে? এক্স্যাক্টলি, আপনি বড় নিয়ে বড় মিশনে কি আপনাকে না, বড় আপনার? বড় মিশনে আপনাকে তো নিয়ে যেতে হবে, মানে তার আশেপাশের লোকেশনে তো আপনি ফ্যামিলিকে রাখতে পারেন, মিশনের থেকে আরও পেছনে বা কোনো আপনি লোকেশনে পরের লোকেশনে রাখতে পারেন, যেখানে আপনাদের হেডকোয়ার্টার রয়েছে, সেখানে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারেন আপনার। সাপোজ ধরুন কোনো একটা প্ল্যাটফর্মে বা কোনো জায়গাতে টেররিস্ট অ্যাটাক হলো, সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন? আমাদের ইন্টেলিজেন্স বা ভিজিলেন্স থাকে ম্যাডাম, তারা ইনফরমেশন। না বুঝতে পারলেন, অনেক সময় বলে ভেতরের লোকেরা অনেক সময় সবটা জানে, ভেতরকার লোকেরা অনেকে জানে, হুম, তারাই হয়তো জিনিসটা ঘটাচ্ছে। এক্স্যাক্টলি। সেটা কিভাবে আপনারা? আমরা বেসিক্যালি আমরা একটা মানুষের সাথে কথা বলার আমরা চাল চলন ধরন দেখলে আমরা বুঝে যাবো তার মেন্টালিটিতে কি আছে। সেই জন্য দেখবেন অত আপনার অ্যাটাকিংটা অত মানে ডাইরেক্ট ভিতরে ঢুকে গিয়ে আপনার কিছু করতে পারে না কেউ। কেননা আপনাকে আমি ধরুন গেটে একজন কেউ আসলো সিভিলিয়ান বা তাকে কিন্তু আমরা প্রপার ওয়েতে আমরা চেক করি আমরা,
তার কথা বলার ধরন, তার আই কার্ড, তার সব কিছু ডিটেল চেক করার পরে তাকে এন্ট্রান্স করি। সেরকমই আমাদের একটা এরকম একটা ট্রেনিং করার পর আমাদের এরকম হয়ে যায় যে আমি কারোর সাথে কথা বললে আমরা বুঝে যাব যে সেই মানুষটার মধ্যে কী আছে বা সে কী চাচ্ছে বা কীরকম ইন্টারভিউটি চাচ্ছে। এটা একটা বলুন আপনি প্রত্যেকটা আর্মি পার্সনের মধ্যে একটা খুবিয়া বলতে পারেন এটা। আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন? আমি শিলিগুড়ি বাণী মন্দির রেলওয়ে হাই স্কুলে পড়াশোনা করেছি। কলেজ? কলেজ আমার শিলিগুড়ি কমার্স কলেজ ছিল। তো এই যে আপনার টোটাল জার্নিটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ ম্যাডাম, বেসিক্যালি আমি ম্যাডাম খুবই কষ্টের মধ্যে মানুষ হয়েছি আমি। আমার রেল কলোনিতে একটা বস্তিতে বাড়ি ছিল আমার, যেখানে হেরিকেনের আলোতে আমি পড়াশোনা করতাম। সেই হেরিকেনের আলো পেতে আমি 10 পর্যন্ত আমি ম্যাট্রিক দিয়েছি আমি। অনেক কষ্ট করে আমার মানে বাড়িতে ইলেকট্রিসিটি বাড়ির ইলেকট্রিসিটি ইয়ে ছিল না। তো বেসিক্যালি আমি ওখান থেকে ম্যাট্রিক পাস করার পরে তারপরে আমার কেরোসিন তেল, মুরগির ডিম এগুলো সেল করতাম আমরা। এখান থেকে আমাদের পড়াশোনা। এছাড়াও আমি স্পোর্টসের মধ্যে ছিলাম। আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলাম, ফুটবল নিয়ে খেলেছি। এনসিসিতে ছিলাম আমি। এনসিসি রিপাবলিক ডে প্যারেডের জন্য আমি পার্টিসিপেট করতে গেছিলাম, বাট আমি ক্যান্সেল হয়েছি। আমি সিলেকশন হইনি এনসিসি যখন ছিলাম আমি। বাট আমার ড্রিম ছিল যে আমি রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করব দিল্লিতে। আমি আমার ডিপার্টমেন্টে আসার পরে তারপরে আমি রিপাবলিক ডে প্যারেড 2016তে আমি খেলে এসেছি। সমাজকে সচেতনতা করতে গেলে কি কি দরকার মনে হয়? সমাজকে সচেতন করতে গেলে আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে প্রথমে ডিসিপ্লিনের মধ্যে আপনাকে আসতে হবে, এবং দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য আপনার যে ব্যবহার বা মানুষের সাথে কথা বলার ধরন সেটা চেঞ্জ করতে হবে আপনাকে। এবং বিভিন্ন ধরনের আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, যে কোনো আপনি যদি প্রতিদিন যদি একটা ভালো কাজও করেন যদি সমাজের জন্য, সেটাও আপনার মনে সারাদিনের পরে একটা আপনার মনে ভালো একটা ফিলিং আসবে, তাহলে আপনার মনে একটা পজিটিভ থিঙ্কিং আসবে। আপনার কি মনে হয় যে এখনকার যে কালচার মানে একটা জেনজি কালচার চলে এসেছে, এক্স্যাক্টলি ম্যাডাম। প্রত্যেকের মানুষের মধ্যে বা প্রত্যেকের ছেলে মেয়েদের মধ্যে এখন জেনজির যে নেচারটা রয়েছে, যে আমরা সব জানি আর কি। এক্স্যাক্টলি তো কোথাও কি একটা কি টক্কর হয় মনে হয় যে হ্যাঁ তাদের ম্যাডাম, সাথে? আজকালকার জমানাতে মানে যা দেখছি আর কি, মানে ছেলেমেয়েরা গ্রুপ করে একটা জায়গায় ইয়ে করা বা কোনো জায়গাতে মানে একটা পার্টি করা বা যে কোনো ইয়েতে পড়াশোনার ইয়ে করে কোনো একটা বাইরে একটা ইয়ে করা। তা আপনাদের সময় একটা আর্মিতে যোগদান করে পড়াশোনা করে এক্স্যাক্টলি যেভাবে হয়েছে, ধরুন এখন এক্স্যাক্টলি যারা নিউ কামাররা ধরুন হুম আর্মিতে যোগ দেবে, তারা চট জলদি যে শেখার যে একটা ব্যাপার আছে, যে আমি এক্স্যাক্টলি এক্ষুনি শিখবো এক্ষুনি চাকরি পাবো, হ্যাঁ ম্যাডাম। সেরকম কিছু মনে হয়? না ম্যাডাম, আজকাল আর সেই সিস্টেম না, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাকে মাঠে গ্রাউন্ডে প্রতি মুহূর্তে আপনাকে ট্রেন করতে হবে, আপনাকে নিজে আগে তৈরি হতে হবে বাইরে আগে। তবেই আপনি একটা আর্মিতে পরীক্ষায় বসতে পারবেন, বা আপনি যদি তৈরি না হন, আপনি যদি ফট করে কোনো একটা র্যালিতে চলে গেলেন। আপনারা যখন তৈরি হয়েছিলেন তখন একটা অন্য যুগ ছিল, এখনকার জেনারেশন যে যুগটা রয়েছে একদম সেটা চটজলদি কাজ করার যে একটা মানে এক্স্যাক্টলি ম্যাডাম। ইম্প্যাক্ট ওদের মধ্যে রয়েছে। আমি সেটাই বলতে চাইছি যে তারা যে সঠিকভাবে কাজটা করে কি আমাদের ভবিষ্যতে দেশকে রক্ষা করতে পারবে? ম্যাডাম আজকাল দেখুন ডিজিটাল ডিজিটাল যুগ বলতে পারেন তার আজকালকার মানে দিনে। ডিজিটাল আর্মি যুগ হয়ে যাবে? ডিজিটাল যুগ বলতে পারেন আজকালকার দিনে। মানুষ আগের থেকে আরও এখন বেশি ফরওয়ার্ড, অ্যাডভান্স। অ্যাডভান্স মানুষ। তো মানুষ যে কোনো কাজ করার আগে মানুষ 10 বার আগে ভেবে নেয় যে আমি কোন জায়গাটায় যাব, কোন লাইনটাকে চয়েস করব। সবাই তো আর্মি চয়েস করে না। কেউ শিক্ষার ব্যবস্থা থেকে যায়, কেউ বিজনেস করতে চায়। তো বেসিক্যালি যারা মিডল ক্লাস ফ্যামিলি তারা বেসিক্যালি এই আর্মিটাতে আসার চেষ্টা করে আর কি। বেসিক্যালি যারা তাদের শুরুর থেকে তাদের মনে ড্রিমস থাকে যে না আমি আর্মিতে জয়েন করব। শিলিগুড়ির কোন জায়গায় আপনার স্কুলটা রয়েছে? আমার শিলিগুড়িতে স্কুলটা রয়েছে কাওয়াখালীতে। শিলিগুড়ি কাওয়াখালী বলে একটা যেটা জায়গা আছে। বিদ্যাছায়া। বিদ্যাছায়া পাঠশালা আমার ওখানে রয়েছে, ওখানে যেখানে আপনি 4 অবধি পড়ান? ওখানে অব্দি 4 অব্দি রয়েছে আমার বাচ্চারা। মানে সপ্তাহে কতদিন পড়ান? সপ্তাহে প্রতিদিনই আমার ক্লাস হয় ওখানে। বেসিক্যালি বিভিন্ন ধরনের স্কুল মানে শিক্ষক শিক্ষিকারা ওখানে পড়ানোর জন্য আসে। কেউ ইংলিশ, কেউ বাংলা, কেউ আর্টের জন্য, কেউ তো স্পোর্টস এই ইভেন্ট। কনসেপ্টটা কোথা থেকে এলো যে পড়াশোনার ব্যাপারটা বা শিক্ষা ব্যবস্থা তো মানে কোভিডের সময় তো আপনাকে যেটা বললাম, কোভিডের সময় তো শিক্ষা ব্যবস্থা একদমই ডাউন হয়ে গিয়েছিল। সেখান থেকে আমি আমি বেসিক্যালি বেসিক রুলগুলো মানে আর ইংলিশটাকে আমি চর্চা রাখার জন্য আমি শুরু করেছিলাম। ইংলিশটাকে বেশি ফোকাস দিই আমি বাচ্চাদেরকে, যাতে তারা মানে কোনো জায়গায় কারোর সঙ্গে কথোপকথন বা কারোর সঙ্গে কথা বলা, তার ডিসিপ্লিন আর ইংলিশটাকে বেশি ফোর্সটা দিয়েছিলাম আর কি শুরুতে। সমাজে কিছু মানুষ থাকে যারা আমরা দেখে থাকি যে সঠিক ব্যবস্থা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি আজকে আমার সাথে ছিল শক্তি পাল, যিনি কিনা
একজন ইন্ডিয়ান আর্মি, আমি ফার্স্টেই বলেছি ইন্ডিয়ান আর্মি আমাদের দেশকে সেবা, দেশকে সুরক্ষা রাখার জন্য ওনারা আমাদের নিজেদের জীবনকে বাজি রেখে বা সামনে এগিয়ে রেখে দেশকে রক্ষা করছে এবং সাথে সাথে কিছু গরিব মানুষদের খাবার প্রদান করছে। প্লাস যাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আরও অনেকভাবে উন্নত মানের করার চেষ্টা করছে। তো সেসব মানুষকে সত্যিই আমরা কুর্নিশ জানাই আমাদের তরফ থেকে, টকবক উইথ ওয়েন্দ্রিলার তরফ থেকে। এটাই বলবো যে সমাজকে আপনারা আরও আরও এগিয়ে নিয়ে যান, আরও আরও সুন্দর হোক ভবিষ্যতে, এবং ওনার যে বিদ্যাছায়া যে স্কুলটা আরও অনেক বড় হোক, এবং ওনার ইউনিক ফাউন্ডেশন যেখানে কিনা গরিব মানুষরা জাস্ট ৳1 বিনিময়ে যে বিরিয়ানি খাওয়া, এবং নট অনলি দ্য বিরিয়ানি এবং খাওয়ার প্রদান করছে। কত মানুষ যারা খেতে পারে না, কত গরিব মানুষ যারা জীবনে হয়তো মোকাবিলা বেঁচে আছে ঠিকই, কিন্তু খাওয়ার অভাবে সেই খাবার প্রদান করছে। তাই সবাইকে বলবো আপনারা ওনার পাশে থাকুন। আপনারা যদি মনে করেন ওনার পাশে সাহায্য করবেন, ওনার এনজিওর পাশে থাকবেন, সেটা আপনারা করতেই পারেন আমার এই পডকাস্টের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো একটু বলে দিন? সত্যি খুব ভালো লাগলো যে আপনারাও খুঁজে বের করেছেন এরকম প্রতিভাকে আমি দেখেছিলাম। তো আমি এখানে আসতে পারলাম, তো খুবই আমার ভালো লাগছে কলকাতা বুকে যে আপনাদের সঙ্গে একটা টক শোতে আমি সামিল হতে পেরেছি। তো আমি বলবো আপনার এই চ্যানেলটা আরও এগিয়ে যাক সকলের কাছে। তো আপনার এই চ্যানেলটা আরও সকলের কাছে এগিয়ে যাক, এটাই চাইবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাকে যে আমাকে এইভাবে একটা পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।